অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেয়া, তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাত। সবাই অবাক হয়ে তাকায় মায়রার পানে। মেয়েটা সত্যি হাসছে, যেন দুঃখের ছেটে ফোঁটা তার মাঝে নেই। মায়রা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মায়রার কথা শুনে ওরাও না হেসে পারল না। চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগে যেখানে মায়রা কেঁদে ভাসালো, সে মেয়েই সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটা রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মাইরা ছোট বলে, একটু বড় হলে কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারতো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে ইরফান। বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে। কি টাপ। ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধের থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারাহর সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখাবয়বে তার অফিস রুমের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো, তার ফারাহের পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান তাকে জ্বালাতে চাইছে, ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্য পারে উদ্ঘাটন করা যাবে। আগে এই জ্বলুনি ফারাহের ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ। এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুধু দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফারহা সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে, ফারা। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো। একেই তো ফারহা সুন্দর বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে কি করে এসব মানবে? রেগে তাকায় ফারাহের দিকে। ফারহা সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধের সামনে দাঁড়ায়। ফারাহের ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারাহের ব্যাপার জানে, এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফারহা শুদ্ধের সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারাহের হাত ধরে টানতে থাকে। ফারহা অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফারাহের হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো? ফারহা ভ্রু কুচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ তাতে দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ, তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তবা তবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দিব। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনি দূরে থাকবে, আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবা না। শেষ। এত জ্বালাও, গরম লেগে গেল। উফ। ফারহা শুদ্ধের অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো। শুদ্ধ খেয়াল করতে হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারা। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধের দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফারা, বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফারহা মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারহা একবার শুদ্ধের দিকে তাকালো। ফারাহের অবাক লাগে শুদ্ধের হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো। এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারাহের গালে চুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারহা থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এইভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারা পাখি, আপাতত চোখ নামিয়েই রাখো। ফারহা দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়।
মায়েরা প্রথম 3টে ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমেই বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মায়েরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে 4 বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মায়েরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো? মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রল করছিল মাথা উঁচু করে। মায়েরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার। এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মায়েরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। দৌড়াচ্ছিলে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমলো, মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পায়ে গলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মায়রার দিকে তাকিয়ে। মায়রা মাথা উঁচু করে কান্না মাখা গলায় বলে, আমায় ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে এসে। মায়রার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মায়রার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়রার মুখে দুহাত আজরাই নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মায়রার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মায়রারও ইচ্ছে করলো, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারো সামনে কখনো প্রকাশ করতে নেই। মায়রা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়রার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বার্ড ফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদরে সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদরে সুরে মায়রার আবারও কান্না পায়। ইরফান মায়রাকে বাহাতে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়রা 2 মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মায়রাকে ছাড়ল না। বাহাতে মায়রাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়রার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা দ্রুত বলে ওঠে। ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়রার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মায়রাকে নিয়ে গট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়রা পিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার সিট বেল্ট বাঁধতে গিয়ে মায়রার কোলের উপর থাকা মায়রার ডান হাতটা চোখে পড়লে বাকহারা হয়। দ্রুত মায়রার ডান হাতটা উঁচিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মায়রা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হয়। ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটু ভালো হবে না। মায়রা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে মায়রা কথাটা শেষ করতে পারল না। ইরফান মায়রাকে দুহাত তুলে সে সিটে বসে পড়ে। এরপর মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মায়রার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মায়রার মুখে লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়রার হিজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মায়রা ঠোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে,
মিথ্যে বলা স্বভাব আমি লাইক করি না। মায়েরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মায়েরা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম ওখানে। হ্যাঁ, ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ মুখ খুলল না, শুধু চেপে রাখলো মায়েরা ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে, একটা মিথ্যে কথা বলবি না। কে তোকে আঘাত করেছে এত? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়েরা ঢোক গিলে। কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মায়েরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মায়েরার কোমরে, বাহাতে মায়েরা ডান হাতের কবজি ধরে আছে। মায়েরা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হলো। দ্রুত বাঁ হাত তুলে মায়েরার মুখ তার দিকে ফেরায়। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাখিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো এই টোটের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগে। কি? অন্তরাজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়েরা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই করে মুখে ফেনা তুলল, এখন আবার। ইরফান বাহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাখাবি তুই? মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহে থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়েরার দিকে মুখ এগোতে নিলে মায়েরা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিল। ইরফানের চোখ মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়েরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়েরা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়েরা সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। অন্তরা অফিস রুমে বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটাই দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিতি আছে, সেখান থেকে ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তরাক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনে, সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাহাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায় কোনো রকমে বলে, মানে তুমি? আর বলতে পারে না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগেই একই গালে পরপর আরও 2টো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত গভীর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করবো না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে 2বার ফু দেয়, যেন ধুলো ছাড়লো। এরপর চোখের পলকে আরও 2টো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পুরো 5টা দাবাং মার্কা চড়, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম।
কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্ক দুহাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এ অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায়। গতদিনের মতোই একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালার জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মায়রা ইরফানের পাশের সিটে বসে, একটু পরপর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মায়রা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়রা কথাটা বলা ঠিক 1 মিনিট পরে ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মায়রা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনের বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মায়রা আর কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো, এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মায়রাকে আগলে নেয়। মায়রা বিস্ময় চোখে তাকায়, বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তেই মায়রার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। মায়রা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে, না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়রার পানে চেয়ে আছে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়, মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছো? মায়রা বোকা চোখে প্রশ্ন করে। কি? ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল নেয়। মায়রা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়রার পানে, অবাক হয়ে বলে, কেন? মায়রা মাথা নাড়িয়ে বলে, কাচ্ছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু হেসে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়রা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই প্লেট লাস্ট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানলো মায়রার কথা, আরও 1 প্লেট দিতে বলে মায়রাকে। মায়রা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা মুখে টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়রার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করলো। মায়রা তো বেজায় খুশি, দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধ হয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে, একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না, আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা না, বলুন। ইরফান মায়রার দিকে চেয়ে মুখের টুকু কেমন যে গিলে নিল সে নিজেও জানে না। এরপর মায়রার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে,
I need my personal chocolate right now. It's more delicious. মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো, তার মুখ জ্বলে যাচ্ছে। একটা 1/2 লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মায়রা বোধহয় বুঝলো ইরফানের মুখ চোখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত হলো, কিন্তু সে তো জোর করেনি, তাকে বললেই তো হতো সে খাবে না। মায়েরাও অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরও অনেক কিছুই থাকতো, তবে এখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। আরেকবারও মাথায় যায়, এটা সে সামনাসামনি কখনো দেখেনি, আজ প্রথম সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মায়েরার দিকে তাকালো, কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মায়েরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়েরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়েরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মায়েরা ভীষণ খুশি হয়, এখন অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মায়েরার যদি একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এবারে লোকজন নেমে গেলে ইরফান মায়েরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মায়েরা ইরফানকে ঘেঁষে বসেছে, দুহাতে ইরফানের বাহাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশে প্রায় সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়েছে, পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে, মায়েরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো, রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মায়েরাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মায়েরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মায়েরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো এক চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, দ্রুত মায়েরাকে দুহাতে আগলে নিয়ে ভ্রু কুঁচকে বলে, What happened? মায়েরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়েরাকে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা কিছু বলল না, উল্টে দুহাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝলো। ইরফান বাহাতে মায়েরার কপাল টাচ করে দেখলো মায়েরা ঘেমে গিয়েছে, মেয়েটা কাঁপছে। মৃদু বুঝলো ভয় পাওয়ার ফলে সব। মুখ নামিয়ে মৃদু স্বরে বলে, নেমে যাচ্ছি। মায়েরা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভ্রু কুঁচকে বলে, ভয় পাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসালোই মায়েরাকে ভীষণ ঝাপসা দেখলো। মায়েরা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরলো। ইরফান আর কিছু বলল না, বাহাত তার গলায় মুখ গুজে রাখা মায়েরার মুখ খানিকটা উঁচু করে ধরে। মায়েরা চোখ মেলে তাকায়, অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকে চেয়ে আছে বুঝলো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়েরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকায় দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরো চেপে বসতে চায়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাহাতে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়েরার গলার ভাঁজে হাত দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মায়েরার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়েরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, ধরুন। ইরফান সরল না, বরং মায়েরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মায়েরা হাঁসফাঁস করে, সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়েরাকে টেনে ধরে, বিড়বিড় করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মায়েরা মিনমিন করে বলে, ধরুন মানুষ। ইরফান মায়েরার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে, নো,
এরা চোখ বুঝলো, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান হঠাৎই মায়রার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মায়রাকে টেনে নেয় তার দিকে। মায়রার ইরফানের গলা দুহাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হয় নৌকার দোলায়। মায়রা আবারও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো, দুহাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে নেয় মায়রাকে ইরফান। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায়। মায়রা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার। একটা রেস্টুরেন্টের এক কোণায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুঝে রেখে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল, আর 5টা আরেকটা গালি দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়াও হলো না? বাল, ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়রার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে। শুদ্ধ হেসে বলে, আমার কান্দরিমা। শুদ্ধের কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি ইরফানের বউটারে কেচে দিল, এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে। অন্তরা ভ্রু কুঁচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলেও উঠে পড়েছে, তো নিয়ে যাও ওকে। ইরফান আমায় না মানুক, তবুও আর কারু না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক, তবুও অন্য মেয়েকে ঘেঁষতে দিবে না। একটু উদার হরে মেরিমা, এবার ভুলে যা ওকে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে, আর কি লাগে। মায়রাকে একজন চাইছে, ইরফানের তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কি রে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাসিম, ওগো আমার কান্দরিমা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব, নো টেনশন।